অক্ষরপুরী গ্রামে মংরু নিজের মা মায়ার সাথে থাকত। এই গ্রামে হাড়ের অসুখ সমস্ত লোকের ছিল, যেন এটা এখন সবার অসুস্থতা ছিল। আজ মংরু নিজের 60 বছরের মাকে হুইল চেয়ারে বসিয়ে লাকড়ির দোকানে নিয়ে যাচ্ছিল। কি খবর মংরু? আজকে মায়ের সাথে এখানে কি ব্যাপার? আসলে দাদা, তুমি যে হুইল চেয়ারটা আমাকে দিয়েছো না, এটাতে কিছু গন্ডগোল রয়েছে। এই তো সবে কয়েক মাস হলো ঠিক করে নিয়ে গেলাম, আর আবার খারাপ হয়ে গেল। আরে সারা গ্রামবাসী তো এটাই ব্যবহার করে। তুমি কিনেছিলে 2 মাস আগে, তাহলে এখন তো খারাপ হবেই, তাই না? দেখো বাবু, তোমার বাবা যেই হুইল চেয়ার বানাতো সেটা এতটা মজবুত হতো যে দুটো বংশ ব্যবহার করত। আসলে ব্যাপারটা হলো ওটা বাবা তৈরি করতো কাকিমা। দেখো ভাই, যদি নিতে চাও তাহলে নাও, আর না হলে পয়সা হলে তখন তুমি নিয়ে যেও আবার। চলো মংরু, আর বিরক্ত করা ঠিক হবে না। দুজনই ওখান থেকে প্রধানের বাড়ির দিকে রওনা দেয়। এসো মংরু। প্রণাম মাসিমা, বলুন কি সাহায্য করতে পারি আপনার জন্য? এক্ষুনি লাকড়ির দোকান থেকে আসলাম, কোনো সাহায্য পেলাম না। যদি হতে পারে কোনো পুরনো হুইল চেয়ার থাকলে আমাকে দিয়ে দিন। আপনি চিন্তা করবেন না, এই বছরে যে হুইল চেয়ারটা বিলি করা হবে তার মধ্যে থেকে একটা আপনাকেও দেব। প্রধান মশাই, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কি হয়েছে বলো। যতদিন পর্যন্ত এই রোগটাকে আমরা আবার ঠিক না করতে পারছি, ততদিন আমরা এগোতেও পারবো না। মংরু, তুমি যা বলছো তা ঠিকই বলেছো, কিন্তু এর জন্য আমরা কিছু করতেও তো পারি না। তোমার রক্ত টকবক করে ফুটছে, তাই চেষ্টা করো তুমি তোমার বয়সে এর কোনো উপায় একটা বের হয় জানো। ঠিক আছে প্রধান মশাই, আচ্ছা তাহলে আমি এখন আসি। মংরু নিজের বাড়ির দিকে রওনা দেয়। সেই লোকটা যে শুধু নিজের লাভের কারণে বাজে হুইল চেয়ার বানাতো, তার কারণে মংরু প্রচন্ড উদাস ছিল। রাত হয়ে গেছিল, আর মায়ার শোয়া মাত্রই মংরু নদী কিনারায় ঘুরতে চলে যায়। মংরু নদীর কিনারায় বসে পাথর মারছিল আর নিজের সাথেই কথা বলছিল। কি জানি কি সমস্যা এই গ্রামে, 50 বছর আয়ু হতে না হতেই মানুষের হাড়গোড় একেবারে অকেজো হয়ে পড়ে। আর ওই বদমাস লোকটা লোকেদের প্রয়োজন পড়েছে বলে জিনিসগুলোকে এমন বানায় যাতে তাড়াতাড়ি খারাপ হয় সেগুলো, আর লোকের আগে ওর কাছ থেকে বারবার কেনে। তক্ষুনি নদীর মধ্যে থেকে একটা মহিলার চিৎকারের আওয়াজ আসে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কে ওখানে? কি হয়েছে? চিৎকার করতে করতে সেই আওয়াজ বাইরে চলে আসে, আর জানতে পারা যায় যে একটা কুমির ছিল, যার পায়ে জেলেদের কাঁটা লেগে রয়েছে। হায় ভগবান, হায়, এটা আবার কি? আমার সাহায্য করো, আমাকে বাঁচাও। মংরুর খুব ভয় করছিল, কিন্তু তাও সে সাহস করে সেই কুমিরের কষ্ট দূর করার জন্য চলে যায়। মংরু কুমিরের পা থেকে সেই কাঁটাটা বার করে দেয় আর একটা কাপড় দিয়ে সেই ঘাটাকে বেঁধে দেয়। হয়ে গেছে, এবার একটু পরেই তোমার আরাম লাগবে। তক্ষুনি সেই কুমির একটা সুন্দরী জলকন্যার রূপে পরিবর্তিত হয়ে যায় আর মংরুকে হাসতে হাসতে বলতে শুরু করে, আমি একটা জলকন্যা, আমার উপরে একটা অনেক বড় শ্রাপ ছিল। আমি নিজের রূপের অহংকারে একটা ঋষিকে বাজে কথা বলেছিলাম আর ওনার অপমান করেছিলাম। তখন থেকে উনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমার ভয়ঙ্কর কুমিরের মতো চেহারা হবে, আর কোনো সাহসী আর সৎ মানুষ হবে যে এই রূপটাকে দেখে আমার সাহায্য করবে। তখন আমি অভিশাপ থেকে মুক্তি পাব। সাহস, ধৈর্য, সততা, এই সব কিছু আছে তোমার মধ্যে। এই সব গুণের কারণেই আমি খুশি হয়ে তোমাকে একটা ইচ্ছে চাওয়ার সুযোগ দিচ্ছি। আমি নিজের জন্য কিছুই চাই না দেবী, তবে যদি আপনি চান তাহলে এই গ্রামে যে রোগটা ছড়িয়ে পড়েছে হাড়ের, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয়। একদম ঠিক হবে, তথাস্তু, হয়ে যাবে। তোমার বাড়ির কাছে একটা কুয়ো চলে আসবে। ওই কুয়োতে শুধু দুধ দিয়ে তৈরি জিনিস তুমি নিজের ইচ্ছে মতো বার করতে পারো। কিন্তু তা দিয়ে গ্রামবাসীদের কিরকম সাহায্য হবে দেবী? দুধ আগে থেকেই হাড়ের জন্য খুব ভালো, কিন্তু এটা দিব্য দুধ। এটাকে খেতেও পারো বা এর আশেপাশেও থাকো,
তাহলে সে সমস্ত অসুস্থতা গোড়া থেকে শেষ করে দেবে। কিন্তু মনে রেখো মাংরু, এটা তোমার গুণ দেখে আমি তোমায় দিয়েছি। এর ব্যবহার শুধু তোমার ইচ্ছে দ্বারাই হবে। এখন আমি বিদায় চাইছি। কল্যাণ হোক। মাংরু খুবই খুশি খুশি নিজের বাড়ি পৌঁছায় আর দেখতে পায় যে ওখানে একটা কুয়ো রয়েছে আর তার মধ্যে সাদা রঙের দুধ। জয় হোক দেবীর। পরের দিন মাংরু পঞ্চায়েত ডাকে আর সমস্ত লোকেরা মাংরুর বাড়ির বাইরে দাঁড়ায়। ওখানে গ্রামের লোকেদের সাথে প্রধান, সেই লাকড়ির দোকানের লোক আর সোমনাথ মিস্ত্রিও ছিল। আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে একটা বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি। শুনে তো বেশ বিশেষই মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি বলতো? তুমি যেইভাবে বলছো যেন সেরকম বিশেষই হয়, তাহলে খুব ভালো হবে। আমাদের মূল্যবান সময় যেখানে দিচ্ছি আমরা। আরে হ্যাঁ দাদা, হ্যাঁ অবশ্যই বিশেষ। এই যে কুয়োটা দেখতে পাচ্ছ না, একজন জলকন্যা গ্রামের পরিস্থিতি দেখার পরে এই দুধের কুয়োটা আমাদের দিয়েছে। বা আমার ইচ্ছে অনুসারে এই কুয়ো থেকে যে দুধ আমি তুলে নিয়ে এসে বের করব, তার আশেপাশে থাকলে পরে সারা গ্রামের হাড়গোড় সব ঠিক হয়ে যাবে আর এই পূর্বপুরুষ ধরে চলে আসা রোগটা ঠিক হয়ে যাবে। ঠাট্টা করছো নাকি? এই তাহলে সেই বিশেষ কথা যার জন্য ডেকে পাঠিয়েছো। আমি জানতাম এই বরদান অভিশাপের কথা একেবারে বিশ্বাস করা যায় না। আপনারা নিজেরাই ওই কুয়োর দুধ খেয়ে একবার দুধ চেখে দেখুন না। মাংরুর কথা শুনে সমস্ত গ্রামবাসীরা কুয়োতে তাকিয়ে দেখে আর দেখতে পায় যে সত্যি সত্যি সেই কুয়োতে দুধ রয়েছে। সবাই আশ্চর্য হয়। তারপর মাংরু বালতি দিয়ে দুধ বার করে সবাইকে দুধ খাওয়ায়। আমার বয়সও তো সেই রেখা পার করতেই চলেছিল যখন আমার হাড়গুলো অকেজো হয়ে পড়তো, কিন্তু এই দুধটা খাওয়ার পরেই তো এখন বেশ ভালোই লাগছে আমার। হ্যাঁ প্রধান বাবু, একদম ঠিক কথাই বলেছেন আপনি। যদি মাংরুর কথা আমরা শুনে নিই, তাহলে এই পূর্বপুরুষের রোগ থেকে আমরা মুক্তি পাবো। হ্যাঁ সোমনাথ, আর আমি সেই জন্যই তোমাদের ডেকে পাঠিয়েছি। আমি চাই যে আমরা সবাই মিলে প্রতি বাড়িতে বাড়িতে এই দুধ দিয়ে বানানো পনিরের তৈরি করা আমার ইচ্ছে মতো এই পনিরের রূপে বেরিয়ে আসবে আর একটু শক্ত হয়ে যাবে। ঠিক আছে মাংরু? সবাই খুব খুশি হলো আর পরের দিনই সবাই মিলে পনির বানাতে শুরু করে দেয়। যেন গ্রামে খুশির একটা নতুন স্রোত বইছিল, যেন গ্রামের লোকেদের মধ্যে একতার জন্ম হয়েছিল। সবাই দেখতে চাইছিল যে অনেক দিন ধরে চলছিল যে অসুস্থতা, তার অন্ত কি করে হবে আর সেটা কতটা সুখময় হবে। মিস্ত্রি আর প্রধান মাংরুর বাড়িতে বসেছিল। মায়া যদিও লাঠির সাহায্যে চলছিল, কিন্তু এখন সে হাঁটতে পারছিল। মাত্র 2 মাসের মধ্যেই এতটাই পরিবর্তন হয়েছে যে কি বলবো তোমায়। হ্যাঁ প্রধান মশাই, যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে মাত্র 2 বছরের মধ্যেই এই সমস্যা পুরোপুরি নির্মূল হয়ে যাবে আর আগামী প্রজন্মকে কখনো কোনো সমস্যাই হবে না। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ওই বদমাশ লোকটা সবসময় আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করে যে আমি যেন গ্রামের লোকজনকে একেবারেই সাহায্য না করি। ছোটবেলার বন্ধুত্বের দিব্যি খাওয়া, আর যখন তাতেও কাজ হলো না তখন সম্পর্ক শেষ করে দেওয়ার ধুমকি দেয় আমাকে। এটা তো খুব চিন্তার বিষয়। ও এমনটা কেন করছে প্রধান মশাই? তুমি একেবারে ভোলা মাংরু, সেই জন্যই বুঝতে পারছো না। সবার সমস্যা যদি ঠিক হয়ে যায় তাহলে ওর ব্যবসাটা একেবারে ডুবে যাবে। মাংরু কিছু ভাবতে শুরু করে, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। আরে কিছু কথা বলছো না কেন মাংরু? যদি কোনো ভেতরে কথা থাকে তাহলে আমাদেরকে বলো না, মনটা হালকা হবে। না না, আমাদের কিচ্ছু করার কোনো দরকারই নেই। কিন্তু সেটা কেন? যদি সত্যিই ওই লোকটা কিছু করার চেষ্টা করে তাহলে তখন তুমি সেটা নিজেই বুঝবে। আমি ওই লোকটার উপর এখনো বিশ্বাস রাখতে চাই, আর যদি কোনো সমস্যা আসে তাহলে তার প্রভাব গ্রামের লোকেদের উপর হবেই না। তাহলে ঠিক আছে, যা তুমি বলবে তাই হবে মাংরু। সবাই নিজের বাড়িতে চলে যায় আর মাংরু গ্রামে দুধ বিতরণ করতে বেরিয়ে পড়ে। দেখতে দেখতেই বিকেল হয়ে যায়। লাকড়ির দোকানের ছেলেটা একটা বালতি নিয়ে নিজের সাথেই কথা বলছিল। হ্যাঁ, এসেছে আমার ব্যবসা নষ্ট করতে, তাই না? লোকেদের নেতা হতে চায় বেটা, খুব শখ। এই সমস্ত কেমিক্যালের মধ্যে দিয়ে দুধটাকে পুরোপুরি নষ্ট করে দেব, তারপর দেখি না। সেই লোকটা পুরো বালতি কুয়োতে খালি করে দেয়। তক্ষুনি হঠাৎ সেই কুয়োর ওপরে সেই সুন্দর জলকন্যা প্রকট হয়ে যায়। এই পৃথিবীতে কর্মের খুব বড় খেলা চলে। চাও বা না চাও, জেনে করো বা না বুঝে,
কিন্তু কর্ম করা ছাড়া জীবন চলে না। কে তুমি? কি বলতে চাইছো তুমি? বলতে আমি এটা চাইছি যে যদি কর্ম করতেই চাও তাহলে ভালো করো, নয়তো খারাপ কর্মের প্রতিফল খুবই কষ্টকর হয়। আচ্ছা, বড় বড় কথা বলো না তো। কে আমাকে দেবে শাস্তি? হ্যাঁ, তোমার বাজে ভাবনা আর কর্মের শুধু একটাই উপায় রয়েছে। আমি তোমাকে শ্রাপ দিচ্ছি যে তোমার হাড় খুব নরম হয়ে যাবে আর তুমি নিজের ওজনও তুলতে পারবে না। তখন তুমি বুঝতে পারবে যে যেই লোকেদেরকে এই অসুবিধা আছে তারা কি করে সহ্য করছে। আর এই অভিশাপ তখনই ভাঙবে যখন কোনো মানুষ যে একেবারে ভালো হবে আর সৎ হবে সে তোমার সাহায্য করবে। সে তোমার কর্মকে জেনেও তোমাকে ক্ষমা করে দেবে। তক্ষুনি হঠাৎ করে সে একটা নরম বস্তুর মতো মাটিতে পড়ে যায় আর জলকন্যা ওখান থেকে গায়েব হয়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে! আরে বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে! মংরু তক্ষুনি সোমনাথের সাথে ওখানে পৌঁছায় আর দেখতে পায় যে সেই লোকটা একটা নরম বস্তুর মতো মাটিতে শুয়ে আছে। আরে ভাই, তোমার কি হয়ে গেল? আরে আমাকে রক্ষা করো, আমায় ক্ষমা করে দাও, এই অভিশাপ থেকে মুক্ত করো। কিন্তু তুমি এমন কি করলে বলো তো? আসলে ওই লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলে দেয়। সোমনাথ খুব রাগের চোটে বলে ওঠে, কিন্তু তুমি যা করেছো তা ক্ষমার যোগ্য একেবারেই নয়, বুঝলা? আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাই, আমায় ক্ষমা করে দাও। তোমাকে এটা বুঝতে হবে যে কুকর্ম করার জন্যই তুমি এই অভিশাপটা পেয়েছো। মানুষের যন্ত্রণার সুযোগ তো তুমি নিয়েইছো, কিন্তু যখন তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে তুমি তখন তাদের আবার সেই যন্ত্রণায় ফেলে দেবার চেষ্টা করেছো। আমি জানি, আমি সব বুঝতে পারছি। যখন যা নিজের উপরে হচ্ছে তখন সেটা বুঝতে পেরেছি। আমার বাবা মানুষজনের এত উপকার কেন করেছিল বুঝেছি। ঠিক আছে, আমি কোনো শর্ত ছাড়াই তোমায় ক্ষমা করে দিচ্ছি, আর আশা করছি তোমার ভেতরের মনুষ্যত্ব এবার জেগে উঠবে। তক্ষুনি সে ঠিক হয়ে ওঠে আর হাত জোড় করে মংরুকে প্রণাম জানায়। ঘটনার কিছু বছর পরই গ্রামের এই পুরনো অসুস্থতা একেবারে ঠিক হয়ে যায়। দয়ারামের দুই ছেলে ছিল, কুশল আর লক্ষণ। দয়ারাম সারা জীবন দুধ বেচে নিজের ছেলে মেয়েদের মানুষ করেছিল, কিন্তু যখন ছেলেদের বিয়ে হয়ে গেল তখন তারা দুজন নিজেদের বউদের ইশারায় নাচতে লাগলো। বাবা, আমি শহরে গিয়ে থাকতে চাই, বুঝলে? কিন্তু কেন? এখানে তো সবকিছু আছে রে। আমি আমার জীবন আরো সুন্দর করতে চাই, আর এখানে এই গ্রামে আর মনে হয় না সেটা সম্ভব হবে। তাই আমি শহরে যেতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কিছুদিনের মধ্যেই কুশল নিজের বউয়ের সাথে শহরের দিকে রওনা দিল। এখন দয়ারাম নিজের ছোট ছেলে আর বৌমার সাথে থাকতো। সবকিছু ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে লক্ষণ আর তার বউয়েরও শহরে যাওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠল। দাদার মতো আমিও শহরে যেতে চাই। বাবা, যদি তুইও চলে যাস তাহলে আমি একা হয়ে যাব। তাহলে বাবা, তুমিও আমার সাথে চলো। দয়ারাম কিছুক্ষণ ভাবল। ঠিক আছে, চলো। দয়ারাম নিজের ছোট ছেলে লক্ষণের সাথে শহরে চলে এলো। শহরের লোকজন আর জাঁকজমক লক্ষণ আর ওর বউয়ের খুব ভালো লাগছিল, কিন্তু দয়ারামের কিছুই ভালো লাগছিল না। কিছুদিন শহরে থাকার পর দয়ারাম লক্ষণের সাথে কথা বলল। এই শহর থেকে তো আমাদের গ্রামে ভালো ছিল খোকা। বাবা, তুমি এখানে এসেছো মাত্র কিছুদিনের জন্য। কিছুদিনের মধ্যে তোমার এই মহলে থাকার অভ্যেস হয়ে যাবে বাবা। মহলে তো জানি না, আমার তো এখানকার হাওয়ায় দূষিত মনে হচ্ছে খোকা। আমি আবার গ্রামে ফিরে যেতে চাই। তোমার ইচ্ছে, কিন্তু আমি এখানেই থাকবো বাবা। নিজের ভবিষ্যৎ গড়ব। ঠিক আছে, তাহলে আমি একাই ফিরে যাচ্ছি। কিন্তু তুমি ওখানে একা কি করে থাকতে পারবে? তোমার খাওয়া দাওয়া সবকিছু কি করে চলবে বাবা? তুই চিন্তা করিস না খোকা, আমি ওই গ্রামেই সারা জীবন থেকেছি। আমি নিজেরটা দেখে নেব। তুই শুধু নিজের খেয়াল রাখিস,
সব সময় ভালো থাকিস খোকা, বোঝা গেল বাবা। নিজের ছেলে আর বৌমাকে আশীর্বাদ করে দয়ারাম গ্রামের দিকে রওনা দিল। এবার যখন সে বাড়িতে পৌঁছলো তো একদম একা ছিল। সে নিজে নিজের খাবার বানাতো আর সময় কাটানোর জন্য গাছের তলায় বসে সকলের সাথে কথা বলতো। কে হলো দয়া, তুই তো শহরে গিয়েছিলি, আমি তো ভাবলাম তুই ওখানেই থাকবি। তাই তো ভেবেছিলাম, কিন্তু আমার শহরের হাওয়া ভালো লাগলো না। ওই ভিড়ভাড়, জাঁকজমক, ওই সব আর ভালো লাগে না। কিন্তু তুই এই তো এখানে একা হয়ে গেলি রে। হ্যাঁ, তা তো হয়ে গেছি, কিন্তু ভাবছি কেমন হয় যদি আমি দুধের ব্যবসা আবার শুরু করে দিই। কাজ করলে একটু একাকিত্বই বুঝতে পারবো না। এটা তুই ভালো কথা বলেছিস, চল যাই এখান থেকে। তোর জন্য গরু কিনে আনি, আমি তোকে অনেক সাহায্য করে দেবো, বুঝলি? দয়ারাম আর রামচন্দ্র গরু কিনতে চলে গেল। বাজারে দয়ারামের 3টে কালো গরু পছন্দ হলো আর দয়ারাম ওই 3টে গরু কিনে নিল। 3টে গরু ঠিক আছে তো? যথেষ্ট রে ভাই। দয়ারাম আর রামচন্দ্র ওই 3টে গরুকে দয়ারামের বাড়ির সামনে বেঁধে দিল। রামচন্দ্র সকালবেলা দুধ দুইতে গেল। সে দুধ দুইতে শুরু করে দিল। তার বালতি তাড়াতাড়ি ভরে গেল। সে আর একটা বালতি নিল, সেটাও ভরে গেল। আর এরকম ভাবে 15 থেকে 16টা বালতি দুধে ভরে গেল। এটা কি? এ তো দুধের নদী রে, দুধ তো থামছেই না রে। এখন অবধি একটাই গরুর দুধ বের করা হয়েছে, বাকি দুটো এখনো বাকি আছে। দয়ারাম দুধের বালতির বদলে বড় বড় ড্রাম ভর্তি করলো। সে বালতির দুধ ড্রামে ঢেলেই যাচ্ছিল আর রামচন্দ্র দুধ দুইয়েই যাচ্ছিল। শীঘ্র এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল। আর তারপর কিছু নিউজ চ্যানেলের লোক রামচন্দ্র আর দয়ারামের কাছে ইন্টারভিউ নিতে গেল। এটা কিভাবে হতে পারে স্যার? কিভাবে হয়েছে সেটা তো আমরাও জানি না। আমরা এই 3টে গরুকে কালই কিনেছিলাম আর আজ এই 3টে গরু দুধের নদী বইয়ে দিচ্ছে। আমরা দুজন তো দুধ বের করতে করতে হাঁপিয়ে গেছি, কিন্তু এই 3টে গরু এখনো দুধ দেওয়া বন্ধই করছে না। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এই 3টে গরু দুধের নদী বইয়ে দিচ্ছে। দয়ারাম আর রামচন্দ্রের এই গরুগুলো হলো জাদুর গরু। স্যার, এবার আপনি এদের কি করবেন? ভাবছি যে গরু দুধ বের করার জন্য মেশিন লাগিয়ে নি। এটাই শুনুন, রামচন্দ্র বাবু আর দয়ারাম বাবু মেশিন লাগাতে চলেছেন। ওনারা দুজন দুধ বের করতে করতে হাঁপিয়ে গেছেন। এই নিউজ এত ছড়িয়ে পড়ল যে লোকেরা দূর দূর থেকে এই 3টে জাদু গরুকে দেখতে আসছিল। আর দয়ারামও ফেমাস হয়ে গিয়েছিল। দয়ারামের 2জন ছেলেও এই নিউজ পেল আর একে অপরকে ফোন করলো। দাদা, বাবার গরুদের কথা তুই শুনেছিস? হ্যাঁ শুনলাম তো, দুধের বন্যা বয়ে যাচ্ছে নাকি। দুধের সাথে সাথে টাকারও বন্যা বইছে রে। হ্যাঁ, তাই ভাবছি যে বউয়ের সাথে আমরা আবার গ্রামেই ফিরে যাই রে। এখানে শহরে এত পরিশ্রম করে আমি হাঁপিয়ে উঠেছি, ওখানে গিয়ে শান্তিতে জীবন কাটাবো। আমিও তাই ভাবছি রে দাদা। পরের দিন 2 ভাই নিজের বউয়ের সাথে দয়ারামের কাছে চলে এলো। কি হলো, তোমরা এখানে? শহরে ভালো লাগলো না নাকি? বাবা, তোমার কথা মনে পড়ে গেল। হ্যাঁ বাবা, তাই আমরা এখানে চলে এলাম। আমরা এই 3টে গরুকে কিভাবে সামলাবে, তাই আবার ফিরে এলাম। ভালো করেছো। এমনিতেও আমি হাঁপিয়ে গেছি দুধ বের করতে করতে। মেশিনওয়ালা এসেছে, এখনো মেশিন লাগাচ্ছে। খুব ভালো, এবার থেকে আমরা এই 3টে জাদু গরুর খেয়াল রাখবো। তোমরাই দেখো এই 3টে গরুকে। আমি আর রামচন্দ্র হাঁপিয়ে গেছি। 3টে জাদু গরুর জন্য লক্ষণ আর কুশল বাড়ি ফিরে এলো। সব সময় নতুন প্রজন্ম গ্রামে বুড়ো বাবা মাদের একা ছেড়ে দেয়। এই 3টে জাদু গরুর জন্য দয়ারামের 2 ছেলেই গ্রামে ফিরে আসে। এই গল্পটা ধর্মপুরের সবচেয়ে ধনী মানুষ ধনীরামের, যে কোনো একটা অসুখের জন্য জীবনের শেষ সময় কাটাচ্ছিল।
ধনীরাম ওর পরিবারের একজন সদস্য। ওনার ঘরে দুজন চাকর আছে, সাবিত্রী আর বলদেব। ধনীরাম এখন একটা ব্যাপার বুঝে গেছে যে উনি লোকেদের ঠকিয়ে টাকা রোজগার করেছেন, সেটা ওনার কাজে এলো না। মরে যাওয়ার পর ওনার সব সম্পত্তি আত্মীয়রা পেয়ে যাবে, এতে ওর কোনো লাভ হবে না। ধনীরাম চায় যে ও সব সম্পত্তি পুণ্যের কাজে লাগুক, সেই জন্য উনি সাবিত্রী আর বলদেবকে ডাকেন আর ওদের বলেন, বলদেব, সাবিত্রী, তোমরা দুজন আমার বিশ্বাসী চাকর। আমি তোমাদের সারা জীবন 4 টাকা মাইনে ছাড়া আর কিছুই দিতে পারিনি। বাবু, আপনি সুস্থ থাকুন, আপনার কাছে আমাদের আর কিছু চাই না। কিন্তু এখন আমি কিছু করতে চাই। কি বাবু? আমি আমার সম্পত্তি তোমাদের দুজনের মধ্যে কোনো একজনের নামে লিখে দিতে চাই, কিন্তু তার একটা শর্ত আছে। শর্ত? আমি কিছু বুঝলাম না বাবু। আজ সারাদিন তোমরা যে যার নিজের মতো ভালো আর পুণ্যের কাজ করো, আর বিকেলে এসে আমাকে বলো যার কাজ আমার ভালো লাগবে তাকেই আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব। সাবিত্রী আর বলদেব ধনীরামের এই কথা শুনে অবাক হয়ে যায়, আর দুজনে ভাবতে থাকে যে কি এমন কাজ করব যা ধনীরামের পছন্দ হবে। পরের দিন সকাল হতেই সাবিত্রী আর বলদেব ভালো আর পুণ্য কাজের জন্য বাড়ি থেকে বেরোয়। সাবিত্রী এখনো অবধি এটা বুঝতে পারল না যে ভালো কাজ মানে ওকে কি করতে হবে, কিন্তু সম্পত্তি পাওয়ার ইচ্ছায় বলদেবের মনে অনেক ভালো কাজের কথা মনে হচ্ছে। বলদেব সবার প্রথমে মন্দিরে দান করে, মন্দিরের বাইরে দাঁড়ানো ভিখারিদের টাকা দিয়ে সাহায্য করে, হাসপাতালে গিয়ে অসুস্থদের জন্য ওষুধ কিনে বিলি করে, গ্রামের পুরনো স্কুলের মেরামতি করায়। সাবিত্রী এরকম কোনো ভালো কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। রাস্তায় ও একটা গরু দেখতে পায় যে নোংরার সাথে সাথে প্লাস্টিকও খাচ্ছিল। হঠাৎ করে এই গরুটা পড়ে গিয়ে ছটফট করতে থাকে। সাবিত্রী ওকে তখনই পশুদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। ওর পেট থেকে অনেকগুলো প্লাস্টিকের প্যাকেট বের হয়। চিকিৎসার পর গরুটা ঠিক হয়ে যায়। হে ভগবান, এখন তো সন্ধে হয়ে গেল, আমি ধনীরাম বাবুর কাছে গিয়ে কি বলবো? আমার এর জন্য খারাপ লাগছে না যে আমি কোনো পুণ্যের কাজ করতে পারিনি, বরং খুশি হয়েছি যে আমার চেষ্টার জন্য গরুটার জীবন বেঁচে গেল। সাবিত্রী গরুর জন্য টাকা হাসপাতালে রেখে ধনীরামের কাছে যায়। বলদেব আর সাবিত্রী ধনীরামের কাছে আসে আর নিজেদের সারা দিনের কাজ ধনীরামকে বলে। বলদেব ওর করা সব পুণ্যের কাজ একটা একটা করে গুণে বলে, আর সাবিত্রী শুধু এটুকুই বলে যে ও সারা দিন গরুর চিকিৎসার পেছনে খরচ করে দিয়েছে। সাবিত্রীর কাছে বলার মতো কিছুই নেই, সেই জন্য চুপ হয়ে যায়। বলদেব আর সাবিত্রী, আমি তোমাদের দুজনের কথা মন দিয়ে শুনেছি। বলদেব, তুমি দিনে 8 ঘন্টার জন্য 800টা ভালো কাজ করেছো, ধন্যবাদ বাবু। সাবিত্রী, তুমি সারাদিনে গরুর চিকিৎসা করা ছাড়া আর কিছুই করনি, তোমার ভাগে একটাই কাজ আছে। বাবু, আমি গরুর অবস্থা দেখে সবকিছু ভুলে গেছিলাম, আপনার ধন সম্পত্তির কথা আমার কিছু মনে ছিল না। সাবিত্রী, তুমি আমার সম্পত্তির লোভে ভুলে গিয়ে গরুর জীবন বাঁচিয়েছো, এটা সবচেয়ে বড় ভালো আর পুণ্যের কাজ, সেই জন্য আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিচ্ছি। কিন্তু বাবু, আমার এটা বিশ্বাস আছে যে তুমি আমার সম্পত্তির সঠিক ব্যবহার করবে, আর এতেই আমি শান্তি পাবো। বাবু, আমার ব্যাপারে কি কিছুই ভাবেননি আপনি? বলদেব, চিন্তা করো না, আমি তোমাকেও কিছু দিয়ে যাব। বাবু, আমার আপনার সম্পদের লোভ নেই, আপনি বলদেবকে সবকিছু দিয়ে দিন। না সাবিত্রী, আজ থেকে তুমি আমার সম্পত্তির মালিক। শুধু একটাই অনুরোধ তোমার কাছে, আমার জীবনের শেষের দিনে তুমি আমার সঙ্গে থেকে আমায় সেবা করে দিও। সাবিত্রী ধনীরামকে ধন্যবাদ বলে ওই গরুর কাছে যায় যারও চিকিৎসা করিয়েছিল। সাবিত্রী গরুর কাছে এসে ওকে ঘাস খাওয়ায়। গরুটা এখন পুরোপুরি সুস্থ। ও রাস্তায় ঘুরে বেড়ানো গরু। সাবিত্রী ওই গরুটাকে ধনীরামের বাড়িতে নিয়ে আসে আর গরুর সাথে নিজেও ওখানে থাকতে শুরু করে। সাবিত্রী এখন একজন মেয়ের মতো করে ধনীরামের সেবা করতে থাকে। সময়ে ওষুধ আর খাবার দাবার দেয়, গরুর টাটকা দুধও খাওয়ায়।
সাবিত্রী, তুমি আমার অনেক সেবা করো, কখনো একটু আরামও করো না। বাবু। বাবু না সাবিত্রী, আজ থেকে তুমি আমায় বাবা বলে ডাকবে। বাবা, যতক্ষণ না তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠো আমি আরাম করব না। সাবিত্রীর প্রতিজ্ঞার কাছে যমরাজকেও মাথা নত করতে হয়। আর কিছুদিনের মধ্যেই ধনীরাম রোগকে হারিয়ে সুস্থ হয়ে ওঠে। সাবিত্রী, এখন তো ডাক্তারও বলে দিয়েছে যে আমি পুরোপুরি সুস্থ আছি, এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। না বাবা, তুমি সুস্থ হবার জন্য ওষুধের সাথে সাথে গরুর দুধও খেয়েছো। হ্যাঁ, গরুর দুধ আমার মতো সুস্থ রোগীর জন্য সঞ্জীবনীর কাজ করেছে, মৃত শরীরে প্রাণ সঞ্চার করেছে। হ্যাঁ বাবা, যখন একটা গরু এই চমৎকার করতে পারে তখন হাজার লাখ গরু এই দেশের ভবিষ্যৎ বদলাতে পারে। সাবিত্রী, গরু আমাদের কাছে আশীর্বাদ। আজ থেকে আমরা আমাদের জীবন আর সম্পত্তি গরুর সেবার কাজে নিয়োগ করলাম। ধনীরাম আর সাবিত্রী মিলে গরু সেবাকে নিজেদের জীবন করে নেয়। ওরা নিজেদের গ্রামের সঙ্গে সঙ্গে পাশের গ্রামেও গোয়াল ঘর বানিয়ে দেয়। তাতে বিদেশের মতো সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেয়। গোয়াল ঘরের পাশাপাশি সাবিত্রী আর ধনীরাম পশুদের হাসপাতালও খোলে, যেখানে ওদের বিনা পয়সায় চিকিৎসা করা হয় আর লাখ টাকা খরচা করে দেশের জাগরণের অভিযান চালায়, যা গরুকে প্লাস্টিক খাওয়া থেকে আটকে ওদের জীবন বাঁচাতে সাহায্য করে। ধনীরাম আর সাবিত্রীর এই সেবার জন্য সারা দেশের অনেক মানুষ ওদের সম্মান জানায়।